আজকে আমরা ক্লাস 3 অঙ্ক বিষয়ে আলোচনা করব। ক্লাস 3 ম্যাথস। তো আমরা প্রথমে সিলেবাস জেনে নেব, ম্যাথে কতদূর থেকে কতদূর পড়বে। আচ্ছা, যারা যারা সঙ্গে আছো সঙ্গে থাকো, আমি এক্ষুনি তোমাদেরকে সঙ্গে নিচ্ছি। তো আমরা আবারও স্বাগত জানাচ্ছি হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম চ্যানেলে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, এই যে সকল ছেলেগুলো হাত তুলে টিং টিং করে ঘন্টা বাজাচ্ছে তাদের মতো, তাহলে কি হবে, এক্ষুনি ভিডিও ডেসক্রিপশানে দেখো মোর আছে, নিয়ে প্রথমেই দেখো লেখা আছে অ্যাপ ডাউনলোড লিঙ্ক, ওইখানে ক্লিক করো। প্লে স্টোর থেকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটি ডাউনলোড করে নাও আর তোমাদের ক্লাস 3 কোর্সে জয়েন করে যাও, দ্বিতীয় পর্বে কোর্সে। তো এখানে আমরা পুরো ডিটেলসে পেজ টু পেজ পড়াশোনা করব। আমরা ডেলি কিছু কোশ্চেন অ্যান্সার সলভ করব। আর পরীক্ষার আগে আমরা প্রায় 35 থেকে 40, এবার তো 35 থেকে 40টা সেট আমরা কিন্তু প্র্যাকটিস করে নেব, ঠিক আছে? আর আমাদের তাহলে পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। আমরা পুরো পড়াটা এই চ্যানেলের মাধ্যমে করলে আমরা সম্পূর্ণ জ্ঞান অর্জন করে পরের ক্লাসে উঠব। তো চলো আমরা দেরি না করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যে ছেলেমেয়েরা আছে তাদের সঙ্গে আমরা লাইভ ক্লাস শুরু করি। তো দেখো কে আছে আমার সঙ্গে। আমার সঙ্গে বর্ষা আছে, অরিজিৎ আছে, উমেশ আলমা আছে, ঋতব্রত, সম্প্রীত আছে। হ্যাঁ বর্ষা, শুনতে পাচ্ছ আমার কথা? বর্ষা, হ্যালো স্যার। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কেমন আছো? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, গরম প্রচুর পড়েছে না, বলো? হ্যাঁ স্যার, আমার পরীক্ষার রেজাল্টে আমি ফার্স্ট হয়েছি। ওয়াও, কংগ্রাচুলেশন। আগে কি ছিলে, সেকেন্ড ছিলে? না স্যার, থার্ড। একদম থার্ড থেকে ফার্স্ট হয়ে গেছো? তাহলে তো মিষ্টি খাওয়াতে হবে। ওকে স্যার, কলকাতায় আসলে আমাদের বাড়ি ঘুরে যাবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ ফার্স্ট হয়েছো বলে। আচ্ছা চলো আমরা আজকে পড়াশোনাটা দেখি। হ্যাঁ স্যার, বলছি। দেখো তো এখানে কিসের অঙ্ক করবো আমরা আজকে? দেয়াশলাই বক্স নিয়ে অঙ্ক করব। তুমি দেয়াশলাই বক্স দেখেছো? হ্যাঁ স্যার, দেখেছি। এই যে দেখো এখানে দেয়াশলাই কাঠিগুলোকে এরকম ভাবে রেখেছি, নিয়ে এটা কি চিহ্ন হয়েছে বলো তো? বেটা, আয়তকার। আয়তাকার বা আয়তক্ষেত্র কি বলা হয়? আয়তকার, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, ক্ষেত্র। আয়তাকার বা আয়তক্ষেত্র। এখানে কটা কাঠি লেগেছে দেখো তো? 1 2 হ্যাঁ 3 স্যার, 4 5 6টা। ছয়টা। এইটা দেখো তো কি চিহ্ন? এটা ত্রিভুজ। ত্রিভুজ। তাহলে তয়ে র ফলা হর্ষই ভয় হর্ষ বর্গীর জ, ত্রিভুজ। কটা কাঠি লেগেছে? 1 2 3টে। তিনটে। তাহলে এর বাহুর সংখ্যা কটা? 3টে। তিনটে। বাহু মানে কি? ধার। হ্যাঁ। কটা ধার আছে? 1 2 3টে ধার আছে। আগেরটায় আমরা হ্যাঁ। কটা ধার পেয়েছিলাম? আগেরটাই 6টা। 4 ধার। চারটে। 4টি ধার আছে কিন্তু 6টা কাঠি লেগেছে। এইটাতে দেখো তো কটা ধার আছে? এটাতে চারটে আছে। এটাকে বলা হয় বর্গক্ষেত্র। এটা বলা হয় কি স্যার, কি বললেন? বর্গক্ষেত্র বলা হয়। কি বলা হয়? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র মানে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ সমান। এই একটা ছবি, ওকে, একটা ছবি, এইটাকে বলা হয় দৈর্ঘ্য আর এটাকে বলা হয় প্রস্থ। তো এইটাও যা, এইটাও তাই। এটা যদি 4 একক হয় এটাও 4 একক, এটা যদি 5 একক হয় এটাও 5 একক, মানে এর সবকটা বাহুর দৈর্ঘ্য সমান। সেই জন্য একে বলা হয় বর্গক্ষেত্র। কি বলা হয়? এই বর্গক্ষেত্র। এবার দেখো এইটা কি বলতো? কোনটা স্যার? এই যে স্যার গোলের ছকটা, সেই নিচের ছকটা। এইটা মেয়েটা আছে তার সামনে যে গোল আছে ওটাকে বলা হয় বৃত্ত। হ্যাঁ, ওই বৃত্ত। ওটা জ্যামিতিক নাম হচ্ছে বৃত্ত। এটার নাম হচ্ছে বর্গক্ষেত্র।
এটা ক্ষেত্র। বর্গক্ষেত্র না, এটা আয়তক্ষেত্র। ভুল করছিলাম, তুমিও ধরতে পারলে না। এটা হচ্ছে আয়তক্ষেত্র, যেটা দৈর্ঘ্য প্রস্থ আলাদা। দেখো এটা কত বড়, এটা কত ছোট। যখন এরকম হবে তখন তারপরে আয়তক্ষেত্র। আয়ত হ্যাঁ স্যার, বলো। তারপরেরটা বর্গা না, বর্গা ও এটা তো একটু বড় আয়তক্ষেত্র। আছে, এটা একটু ছোট আছে, তাই না বলো? হ্যাঁ, ওই কারণেই মনে করেছিলাম। আয়তক্ষেত্র এটা। যখন দুটো বাহু দুটো দিকই সমান হবে, হ্যাঁ, একটা চার কোনা জিনিসের নাম বলো তো, যেটা চারিদিকে সমান হয়। স্যার, চারটা সমান হয়। চতুর্ভুজ। এটা কি এঁকেছি? এটা ওই যে ছক্কা। হ্যাঁ, ছক্কাটা দেখবে সব দিকেই সমান, লম্বা টম্বা নেই, তাই না বলো? না ওইটা না। হচ্ছে বর্গ, ওটা হচ্ছে বর্গাকার বা বর্গক্ষেত্র। ও আর এই বর্গক্ষেত্র জিনিসকে বলা হয় ঘনক। কি বলা হয়? ঘন। ঘনক বলা হয়। কি বলা হয়? ঘন। হ্যাঁ, আর যখন দেশলাই বক্স দেখেছো, দেশলাই বক্স এইরকম দেশলাই স্যার বক্স। কি? হ্যাঁ স্যার, দেখেছি দেশলাই বাক্স। দেশলাই বক্সটা হচ্ছে আয়ত ঘনক। দেশলাইটাকে বলা ঠিক হয় আছে। আয়ত ঘনক। কি বলা হয়? আয়ত। আয়ত্ত ঘন। ঘন। এটাকে শুধু বলা হয় ঘনক, আর এটাকে বলা হয় আয়ত ঘনক। ঘনক। আচ্ছা, এবার দেখো তো এখানে কটা কটা বাহু আছে? 1 2 3 4 5টা। এখানে কটা বাহু আছে? 1 2 3 4 5 6টা। এখানে কটা বাহু আছে? 1 2 3 4টে। পরেরটাই বলো তো কটা বাহু আছে? 1 2 3 4 5। এটাই কটা আছে? পাঁচটা। স্যার, এটা তো লেখাই আছে। না, এটা ভুল আছে লেখা। এখানে 6টা বাহু আঁকা নাই, এখানে আমাদের আঁকতে বলেছে। 6টা বাহু আঁকতে গেলে 1 2 3, 1 2 3 এরকম ছবি করব। বলো। 1 তাহলে এটা 3 1 ঠিক 2 আছে। 3 এরকম করতে হবে। তাহলে এটা আমাদের নিজেদেরকে এটাকে কেটে পাশে বক্স করে লিখতে হবে। এই বক্সের মধ্যে লিখতে বলেছে, এই বক্সের মধ্যে এরকম করে এরকম করে এরকম করে করতে বলেছে। হ্যাঁ, 6টা বাহু থাকবে। 1 2 3 4 5 6টা বাহু থাকবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। তাহলে আমরা এখানে কি শিখলাম? বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বর্গাকার, আয়তাকার, আয়তঘন, আয়তঘনক, ঘনক, এবং কার কটা বাহু আছে। বাহু মানে দিক বা ভুজ কটা আছে। হ্যাঁ, ঠিক আছে। তুমি সঙ্গে থাকো। অরিজিৎ, শুনতে পাচ্ছ আমার কথা? অরিজিৎ, স্যার। এই ছবিটা দেখো তো, দেখতে পাচ্ছ ছবিটা? স্যার, এই সূর্যটা কেমন ছবি? সূর্যটা গোল। গোলকে আমরা কি বলি? বৃত্তাকার। বৃত্ত। আর এই পাহাড়গুলো কেমন? ত্রিভুজ। ত্রিভুজ আকার। গুড। আচ্ছা, এই গাছে বলো তো কি দিয়ে এঁকেছে গাছটা? ত্রিভুজ। আর এই গাছের গোড়াটা কি দিয়ে এঁকেছে? আয়তক্ষেত্র দিয়ে। আয়তক্ষেত্র দিয়ে। ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখো তো এই ঘরটার চালটা কি? ত্রিভুজ। আর এই জানালাগুলো? চতুর্ভুজ। ওটা হচ্ছে বর্গক্ষেত্র। এটা? এটা আয়তক্ষেত্র। হ্যাঁ, যেটা যে চতুর্ভুজের। দেখো এইটাতেও 4টে বাহু আছে, এইটাতেও 4টে বাহু আছে, নাই? দেখো তো, এটাতে 1 2 3 4, এটাতে 1 2 3 4, 4টেই বাহু আছে। তো দুটোতেই 4টে বাহু আছে, কিন্তু একটা দেখো লম্বা চওড়া আছে, আর একটাই দেখো 4 কোনা আছে।
মানে একটাতে লম্বা চওড়া নেই, সব দিকেই সমান আছে। আর একটাতে দেখো লম্বা চওড়া আছে, এটার এদিকটাও যেমন এদিকটাও তেমন, তাই না? কিন্তু এটা দেখো লম্বাটা বড় আর চওড়াটা ছোট একটু। তাহলে এইটাকে বলা হয় বর্গক্ষেত্র। কি বলা হয়? বর্গক্ষেত্র। আর এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আয়তক্ষেত্র। হ্যাঁ, তাহলে আয়তক্ষেত্র কাকে বলে বাবু? আর এই বড় হলে যে চতুর্ভুজের, মনে রাখো আয়তক্ষেত্র কাকে বলে, পরীক্ষায় পড়বে। আয়তক্ষেত্র কাকে বলে? তাহলে আমরা এটা বলতে পারবো যে যে চতুর্ভুজের ভুজের দুটি বাহু কি সমান। সমান। যে চতুর্ভুজের দুটি বাহু সমান ও সমান্তরাল সমান্তরাল কাকে বলা হয়? কি? আয়তক্ষেত্র। যে চতুর্ভুজের দুটি বাহু, মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, কিন্তু এটার সঙ্গে এটা সমান নয়, তাই না বলো? হ্যাঁ। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি বলবো? যে চতুর্ভুজের চারটি বাহু সমান, যে বাহুতে চারটি বাহু সমান সমান এবং সমান্তরাল। যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও পরস্পর সমান্তরাল তাকে বলা হয় বর্গক্ষেত্র। এটা পড়ো তুমি। শুভেন্দুর বাবা ও মায়ের সঙ্গে দার্জিলিং এ বেড়াতে গেছে। সেখানে বসে সে ছবি এঁকেছে। ছবি থেকে কয়েকটি সরল রেখার অংশ ও বক্ররেখার অংশ খুঁজছে। বুঝেছে। আচ্ছা, এই ছবিটা এঁকেছে, তো বক্ররেখা কোনটা কোনটা বলো তো? বাঁকা রেখা আছে কোনটা কোনটা? সূর্যটা কি বক্ররেখা নয়? এই রাস্তাটা কি বক্ররেখা নয়? রাস্তাটা বক্ররেখা। হ্যাঁ, তাহলে রাস্তাটা বক্ররেখা। এখানে একটা বক্ররেখা পেলাম, এইখানে একটা পেলাম, এই জায়গাটা একটা বাঁকা রেখা পেলাম, আর সূর্যতে পেলাম, তাহলে 3-4টে পেলাম, তাই না? আর সোজা সোজা দাগগুলোকে বলে সরল রেখা। এইটা একটা সোজা দাগ, এটা একটা সোজা দাগ। তাহলে সোজা দাগকে কি বলা হয়? সরল রেখা। আর এরকম এরকম দাগকে কি বলা হয়? বক্ররেখা। তাহলে এই চিত্র থেকে কটা সরলরেখা পাবে? অনেক পাবো। এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, গুনতে গেলে অনেক সরলরেখা পাবো না? আর বক্ররেখা কত পাবো? এখানে একটা বক্ররেখা, সূর্যের ক্ষেত্রে একটাই বাঁকা রেখা আছে, বু করে ঘুরে গেছে একটা। আর এইখানে এই রাস্তার ক্ষেত্রে এই একটা বক্ররেখা, এই একটা বক্ররেখা, তাহলে 3টি বক্ররেখা পেয়েছি। সরল রেখাগুলো পেয়েছি, দেখো গুনে নাও 1 2, যেটা যেটা সোজা সোজা দাগ আছে এই সোজা দাগগুলো সবই সরলরেখা। এগুলো গুনলে যেটা পাবে তটাই। হ্যাঁ, আর বর্গাকার চিত্র কটা পেয়েছি? বর্গাকার মানে 4 কোণা, এই একটা দুটো। বর্গাকার চিত্র কটা পেয়েছি? দুটো। আর আয়তাকার চিত্র কটা পেয়েছি? আয়তাকার চিত্র পেয়েছি একটা। আয়তাকার পেয়েছি একটা। আর বৃত্ত পেয়েছি একটা। আর ত্রিভুজ কতগুলো পেয়েছি দেখো? একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, 3টে ত্রিভুজ, 4টে ত্রিভুজ, 5টা ত্রিভুজ, 6টা, 7টা, 8টা। এই কোণাতেও একটা ত্রিভুজ আছে, 9টা, 10টা। কটা পেয়েছি? 10টা। এবার দেখো সরলরেখাগুলো নীল রং করো আর বক্ররেখাগুলো লাল রং করো। তাহলে আমরা নীল আর লাল রং নিয়ে নিলাম। এবার সরলরেখাগুলো নীল রং করতে হবে, যেগুলো সোজা দাগ আছে সেগুলো নীল করব। তো সোজা দাগ কোথায় কোথায় দেখতে পাচ্ছি? এই একটা সোজা দাগ পাচ্ছি না? এটা একটা সোজা দাগ, তাহলে সোজা দাগে আমরা কি রং করব? সোজা দাগগুলোতে আমরা নীল রং করব।
তাহলে এইটা করতে পারবে নীল রং? হ্যাঁ স্যার। এই গাছের ক্ষেত্রে এই একটা সোজা দাগ পাচ্ছি না, এইটা একটা পাচ্ছি। আর এইখানে দেখো এই ডালটার ক্ষেত্রেও একটা একা বাঁকা দাগ, সোজা দাগ পাচ্ছি। এখানে একটা সোজা দাগ পাচ্ছি। এই বাঁশটার ক্ষেত্রে আমরা একটা সোজা দাগ পাচ্ছি। হ্যাঁ। তাহলে এই বাঁশটার দুপান্তে দুটো সোজা দাগ পাচ্ছি। যেগুলো যেগুলো সোজা সোজা দাগ আছে সেগুলো নীল রং করে দাও। আগে নীল রংটা নিয়ে সোজা দাগে নীল রং করো। এখানে সোজা দাগ নেই, এইখানে এগুলো ফুলের ডগা। হ্যাঁ এগুলো একটা ডগা আছে। টবে আছে। হ্যাঁ। কোনটা, এই ডগাটা? হ্যাঁ। একটু ব্যাঁকা আছে যে। আচ্ছা, এবার আমরা ব্যাঁকাগুলোকে লাল রং করব। কি রং করব? লাল। এই যে ব্যাঁকা হচ্ছে, দেখো সবসময় ব্যাঁকা হচ্ছে না, লাল। বেঁকে 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 গোল হয়ে যাচ্ছে, এইটা লাল রং করে দেবো। আর এই ঢেউ খেলানো এই গাছের এই এটা কি করব, পাতাগুলো লাল, লাল। লাল রং করে দেবো। এগুলোকেও লাল রং করে দেবো। যেগুলো ব্যাঁকা দাগ আছে সেগুলো লাল রং। এখানে এই যে এই সুতোটা কি রং করব, লাল। এখানে পতাকার একটা কি রং করব, লাল। তাহলে বুঝতে পারছো এটা কি করতে হবে এই পাতাটায়? হ্যাঁ স্যার। এগুলো করতে পারবে? যেগুলো ব্যাঁকা আছে সেগুলোকে লাল রং করব, আর যেগুলো সোজা আছে সেগুলোকে নীল রং করব। হ্যাঁ স্যার। তাহলে এটা করে নিও। পারবে তো এটা করতে? হ্যাঁ স্যার পারবো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা করবে, করে আমাকে জানাবে, ঠিক আছে? এইটা দেখো স্যার, চিত্রের নানা চ্যাটে জায়গায় পাঠাবো? হ্যাঁ চ্যাটে পাঠাবো? হ্যাঁ পাঠাবে। এটা এর ছবিটা রং করে পাঠাবে, মানে রং করে বলতে সরলরেখাগুলো লাল আর নীল রংটা করে আমি দেখতে চাই, ঠিক আছে? হুম। আচ্ছা, এখানে দেখো চিত্রের নানা জায়গায় অতিরিক্ত সরলরেখা দিলে কি কি নতুন চিত্র হয়, চিত্রের আকার ও সংখ্যা কেমন পরিবর্তন হয়। দেখো এটা একটা দ্বিমাত্রিক চিত্র, এখানে এটাকে কি বলা হয়, আয়তক্ষেত্র, আয়তাকার চিত্র। এবার যখন আমরা তাকে একটা দাগ দিয়ে কেটে দিলাম তখন সেটা কি হয়ে গেল, দুটো ত্রিভুজ হয়ে গেল। কি হলো, ত্রিভুজ। দুটো ত্রিভুজ হয়ে গেল। এইটা হচ্ছে বর্গাকার চিত্র। কি বলবো এটা? বর্গাকার। বর্গাকারকে আমরা যখন দুটো রেখা দিয়ে কেটে দিলাম তখন কটা ত্রিভুজ পাবো, 1 2 3 4। আর এই বড় একটা পাচ্ছি না, বড় একটা ত্রিভুজ হচ্ছে না। হ্যাঁ। আর এই বড় একটা ত্রিভুজ হচ্ছে না। হ্যাঁ। আর এইখান থেকে এই এইবার এই বড় একটা হলো, এই বড় একটা হলো, আর এইখান থেকে এই একটা বড় হলো না। হ্যাঁ স্যার। আর একটা এইখান থেকে এই বড় একটা হলো। মোট এখানে 4টে আর 4টে 8টা ত্রিভুজ পাবো। কটা পাবো? 8টা। কি করে পেলাম দেখলে তো? হ্যাঁ স্যার। আরেকবার বুঝিয়ে দিব নাকি কি করে পেলাম? হ্যাঁ স্যার বোঝান আরেকবার। এই হচ্ছে একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? এই একটা বর্গক্ষেত্র। এবার এই বর্গক্ষেত্র কেটে দিলাম, কটা ত্রিভুজ হলো, 1 2। আবার কেটে দিলাম। তাহলে এবার নাম্বার বসাচ্ছি, দেখো 1টা 2টো 3টে 4টে, 4টে ত্রিভুজ হলো। হ্যাঁ। এবার আমাকে বলো এই যে এই পুরো ছকটাকে আমরা করলে কটা ত্রিভুজ পাবো? 4টে। একটা পেয়ে গেলাম, পেলাম না? এটাতে আর একটা পাচ্ছি না ত্রিভুজ, হ্যাঁ। পাচ্ছি তো? এবার হ্যাঁ, এইখানে স্যার। দেখো এইটা এই দুটো মিলে একটা ত্রিভুজ পাচ্ছি না। হ্যাঁ পাচ্ছি। আর এইখানে নিচেটায় দেখো এই দুটো মিলে একটা ত্রিভুজ পাচ্ছি না, হ্যাঁ স্যার। এই দাগ দিয়ে। হ্যাঁ। তাহলে কটা হলো? আগে আমরা 1 2 3 4টে পেয়েছিলাম, আর এইভাবে আমরা দুটো পেলাম। তাহলে টোটাল হলো 5 6 7 8, 8টা ত্রিভুজ। বুঝতে পারলে? হ্যাঁ। হ্যাঁ। স্যার বুঝতে পারলাম। আচ্ছা, এখানে দেখো তো এটা কিসের ছবি? ত্রিভুজ। ত্রি মানে তিন, ত্রি মানে 3টে। তিন। ত্রিভুজকে দুটো ভাগ করলে কটা ত্রিভুজ পেলাম? দুটো ত্রিভুজ পেলাম, দুটি। আচ্ছা, বৃত্তকে ভাগ করলে আমরা কি পাবো? এটা হচ্ছে বৃত্ত, অর্ধবৃত্ত। কি পাবো? দুটি অর্ধবৃত্ত পাবো। তাহলে একটা আয়তক্ষেত্রকে ভাগ করলাম একটা দাগ দিয়ে, এটা হচ্ছে বর্গক্ষেত্র। এটাকে কি বলা হয়? বর্গক্ষেত্র। ওটাকে কি বলা হয়?
বর্গক্ষেত্র। এটা বলা হয় বর্গক্ষেত্র। গয় রে বর্গ, ক্ষয়ে মধ্যাহ্ন সয়কা, তয়রে ফলাইকার, বর্গক্ষেত্র। আচ্ছা এখানে দেখো বর্গক্ষেত্র মাঝামাঝি একটা দাগ দিয়ে দিয়েছি, তাহলে কটা কি পেলাম? দুটি আয়তক্ষেত্র পাবো, দুটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা। হ্যাঁ উমেশ আলমা, শুনতে পাচ্ছ আমার কথা? উমেশ আলমা কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে এত দূর অব্দি পড়া বুঝতে পারলে? হ্যাঁ তোমাদের পরীক্ষায় কত দূর থেকে কত দূর পড়বে জানো? এবার পরীক্ষায় 73 থেকে 135 অব্দি পড়বে। কত বললাম অঙ্ক? 73 থেকে 153। 35। 35। হ্যাঁ 73 থেকে 135 অব্দি পড়বে। আচ্ছা তাহলে এগুলো বুঝতে পারলে যে ত্রিভুজকে যদি আমরা মাঝামাঝি কেটে দিই কটা পাবো? হ্যাঁ আচ্ছা এখানে দেখো, এইটা বিন্যাস দেখো, এখানে কি আছে দেখো তো, এটা ত্রিভুজ, তারপরে কি এটা? বৃত্ত, এটা হচ্ছে ত্রিভুজ, এটা বৃত্ত, এটা কি? আবার ত্রিভুজ। তাহলে এখানে কি আসবে বলো তো? ত্রিভুজ, বৃত্ত, ত্রিভুজ, আবার কি আসবে? ত্রিভুজ, বৃত্ত, ত্রিভুজ। এবার এখানে বৃত্ত আসবে না? হ্যাঁ তারপরে এখানে আবার ত্রিভুজ আসবে। বোঝাতে পারলাম? এটাকে বলা হয় ছন্দ, এটাকে বলা হয় বিন্যাস। হ্যাঁ স্যার, 8 কি আছে? দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে। আচ্ছা এইখানে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ এইখানে দেখো তো, এটাকে কি বলবো আমরা? এটার নাম কি হতে পারে? এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ কি নাম হতে পারে? কটা বাহু আছে গুনে নাও। 1 2 3 4 5 6 7 ছয় 8 9 10 10। 11 12। তাহলে এটা হচ্ছে দ্বাদশ ভুজ। কি বলা হয় এটাকে? দ্বাদশ মানে হচ্ছে 12, দ্বাদশ ভুজ। বাহু আছে কটা? 12টা, তার জন্য দ্বাদশ ভুজ। তারপর এটাকে কি বলবো? চতুর্ভুজ। চতুর্ভুজ। তাহলে আবার দ্বাদশ ভুজ, তাহলে আবার এখানে কি বসবে? এখানে তাহলে চতুর্ভুজ বসবে। তারপরে আবার কি বসবে? দ্বাদশ ভুজ বসবে। বুঝতে পারছো তো? মানে একবার চতুর্ভুজ, একবার দ্বাদশ ভুজ। কি বোঝা যাচ্ছে উমেশ আলমা? স্যার দাঁড়িয়ে আছে। ও নেটওয়ার্ক খুব স্লো চলছে তোমার। তাহলে এখানে দেখো তো, এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এখানে কটা স্টার আছে? 1টা 2টো 3টে 4টে 5টে 6টে 7টা। এখানে কটা স্টার আছে? 1টা 2টো 3টে 4টে 5টা। এখানে কটা আছে? 3টে। এবার দেখো তাহলে কি বুঝলে? এই যে ছবিটা এত দূর আঁকা হলো, কি বুঝলে? দেখো 7টার থেকে কটা কম? সেটা যোগ করতে হবে। দুটো কমে গেছে। 7টা থেকে দুটো কমে গিয়ে 5টা হয়ে গেছে পরের ঘরটায়। 5টা থেকে আবার দুটো কমে গিয়ে 3টে হয়ে গেছে। তাহলে এখানে কটা হবে? 3টে থেকে আবার দুটো কমে গিয়ে কটা হবে? একটা হবে। হ্যাঁ এটা হচ্ছে প্যাটার্ন, এটা হচ্ছে প্যাটার্ন, এরকম ভাবে করতে হবে। তাহলে প্রথমে 7টা ছিল, দুটো কমে গিয়ে 5টা হয়েছে, 5টা থেকে দুটো কমে গিয়ে 3টে হয়ে গেছে। আমাকে এখানে অঙ্কটা বলে দিচ্ছে যে আমি দুটো দুটো করে কমছি, তাহলে 3টে থেকে দুটো কমিয়ে তুমি 1 লেখো। বুঝতে পারছো তো উমেশ আলমা? হ্যাঁ স্যার। এইখানে দেখো শোয়া পোকা, এটাকে এটা একটা পোকা, শোয়া পোকা। এর গায়ে হাত দিলে গায়ে হাতে কুটকুট করে, চুলকায় হাতটা, শুং লেগে যায়। তো এই শোয়া পোকার দেখো তো ওপরে কটা ভাঁজ আছে? 1 2 3 4 5টা। 1 2 3 4 5টা। আর পা কটা আছে? 1 2 3 4 2 3 5 4 7 5 8 9 6টা। 10। ওপরে আছে 5টা, নিচে আছে 10টা।
এবার এখানে দেখো তো 1 2 3 4 5 6 7টা, ওপরে আছে 7টা, আর নিচে কটা আছে 1 2 3 4 5 6 7 9 10 11 12 13 14টা, নিচে আছে 14টা। ওপরে কটা আছে দেখো তো 1 2 3 4 5 6 7 8 9, নিচে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা, ওপরে আছে 9টা, নিচে আছে 18টা। তাহলে এবার পরের শোঁয়াপোকাটা কেমন হবে? তাহলে এখানে মুন্ড থাকবে গোল, দুটো থাকবে অ্যান্টিনা, আর এখানে দেখো প্রথমে ছিল 5টা, তার সঙ্গে দুটো যোগ হয়ে গেছে, নি 7টা হয়েছে, তারপরে আবার দুটো হয়ে গিয়ে 9টা হয়েছে। তাহলে এবার দুটো যোগ হয়ে গিয়ে কটা হবে ওপরে গোলটা? এবার দুটো যোগ হয়ে গিয়ে গোলটা হবে 11টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। 11টা হলো? যা, উড়ে গেল। 11টা গোল হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা গোল হলো। এবার নিচে কটা ঠ্যাং হবে? 18টা ছিল, দেখো এখানে 10টা ছিল, 4টে বেড়ে 18টা 14টা হয়েছে, আবার 4টে বেড়েছে। তাহলে এবার এখানে 18 আর 4 কত হয়? 22। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। 22 হবে। তাহলে নিচে আমি ঠ্যাং এঁকে দিলাম 22টা। কি বোঝা গেল অঙ্কটা? হ্যাঁ তার মানে আমরা বুঝতে পারছি অঙ্কতেই বলে দিচ্ছে কত ঘর করে যোগ করে করে হচ্ছে, তাই না? হ্যাঁ এইটা দেখো তুমি সালমা, এটা কি করা আছে দেখো তো। এই ছবিগুলো ঘুরছে চারিদিকে। দেখো এখানে 4 কোণা ছিল, এখানে স্টার ছিল, এখানে 3 কোণা, এখানে গোল। দেখো তো এই গোলটা এদিকে এক ঘর উঠে গেল না? হ্যাঁ দেখো এই গোলটা চলে গেল এই ঘরটায়, এই 3 কোণাটা উপরে চলে গেল, আর এইটা চলে এলো এখানে, আর এইটা 4 কোণাটা নিচে চলে এলো। তাহলে এইটাতে দেখো তো এবার কি হচ্ছে? দাঁড়িয়ে আছে, হুম, ছবিটা দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ তো ছবিটা? আমি তো আঁকছি ওখানে। সেটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তারপরে দেখো তো এখানে এখানে এবার দেখো আবার এক ঘর হটে গেল। তাহলে এবার আমি কোনটাকে ধরে এগোচ্ছিলাম? ত্রিভুজটার কথা বলছিলাম। ত্রিভুজটার নিচে থেকে ডান দিকে এক ঘর গেল, এবার ডান দিকে এক ঘর থেকে উপরে গেল। তাহলে এবার ত্রিভুজটা বাঁ দিকে হবে। এইখান থেকে এক ঘর নিচে নামলে বাঁ দিকে হবে না? হ্যাঁ আর 3 কোণাটা নিচে দিকে হবে, 3 কোণাটাও তো এক ঘর নিচে নামবে। স্টারটা ডান দিকে হবে, আর এই 4 কোণাটা উপরে চলে যাবে। কি বোঝাতে পারলাম? এটা কি করে হলো? সেটা বুঝতে পারলাম না। এইভাবে ঘুরছে। এই গোল চিহ্নটা দেখো নিচে ছিল, ছিল তো প্রথমে, হ্যাঁ তার পাশে ত্রিভুজ, তার পাশে স্টার, তার পাশে 4 কোণা ছিল। এবার গোলটা এক ঘর উঠে গেল, সবগুলো ঘুরে গেল এক পাক। তাহলে গোলের পাশে ত্রিভুজটা উঠে গেল, ত্রিভুজের পাশে স্টারটা উঠে গেল। এবার এইখানে উঁচুতে ছিল 4 কোণাটা, 4 কোণাটা নিচে নেমে এলো। আর এক পাক ঘোরাও, আর এক পাক ঘোরালে কি হবে? তাহলে ওপরে এই এই দেখো এই 4 কোণাটা উপরে উঠে গেল, এখান থেকে উপরে চলে যাবে না এক পাক ঘোরালে? ঝাপটা দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, স্যার হ্যাঁ ঋতব্রত বলো। ঋতব্রত, হ্যাঁ স্যার। এটা দেখো, এটা দেখো চটপট, এই প্যাটার্নটা বলো তো। এটা হবে স্যার, দুটো লাইন নিচের দিকে। দুটো অ্যারো বা দুটো তীর চিহ্ন 4 কোণা ঘরের মধ্যে নিচে দিকে, গুড বয়। এটা কি হবে দেখো তো? স্যার এটা আয়তক্ষেত্র। হ্যাঁ, এটা একটা চৌকাটের মতো, ঘরের চৌকাটের মতো হয়ে যাবে। কেন? প্রথমে একটা দাগ জন্ম হলো, তারপর মাথার দাগটা এলো, তারপর সাইডের দাগটা এলো, এবার নিচে দাগটা আসবে।
তারপরে দেখো তো এটা কি হবে? স্যার এটা হবে। আর স্যার এই পাশে আবার একটু লাইন। হ্যাঁ এই দেখো এখানে এক পাক ঘুরে এখানে এলো, তারপরে এক পাক ঘুরে নিচে নেমে গেল, তারপরে এক এবার পাক নিচে ঘুরে হয়। এখানে হবে, তাহলে এই পাশে হবে, তাই না? আমি ঠিক করেছি? হুম, ঠিক হয়েছে আমারটা? হ্যাঁ বেশ, তারপরে চলো এটা দেখো। ছটা, নটা, তাহলে এখানে কটা হবে? তিন তিন ছয় নয় 10 11 12, তাহলে 12টা। হ্যাঁ, তাহলে একটা কাঠিতে কটা করে দেবো? স্যার একটা কাটতে 4টে করে। গুড, ভেরি গুড। তাহলে চারটে চারটে করে 3টে কাঠিতে দিয়ে দিলেই 12টা হয়ে যাবে। এই তো বুঝতে পারছো, খুব সুন্দর বুঝতে পারছো। এইটা দেখো তো, ঘড়ির কাঁটাটা কি হচ্ছে দেখো তো। সেটা উপর দিকে হবে। আচ্ছা, এই কাঁটাটা নিচে দিকে নেমে এলো, ঝুলে গেল, তারপরে আবার একটু উপরে উঠে গেল, তাহলে আবার একবার উপরে উঠে গিয়ে উপর দিকে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ এইখানে এই কাঁটাটা ঝুলে গিয়ে এখানে চলে এসছে দ্বিতীয় ফিগারে, তৃতীয় ফিগারে এই কাঁটাটা উপর দিকে উঠে গেছে, এই কাঁটাটা এখানে উঠে গিয়ে এখানে চলে এসছে, তারপরে এই কাঁটাটা ওখানে চলে যাবে, এই পাকে ঘুরবে। ছবিটা এই পাকে ঘুরছে, তাই না বলো? হ্যাঁ তাহলে এইরকম করলে পারবে তো পরীক্ষায়? হ্যাঁ স্যার আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। না না, এটা দ্বিতীয় পর্বের পরীক্ষার জন্য করছি। দ্বিতীয় পর্বের পরীক্ষার জন্য। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আবারও কোশ্চেন ধরছি, দেখছি। হ্যাঁ সম্প্রীত বলো। সম্প্রীত, সম্প্রীত। হ্যাঁ স্যার। আচ্ছা, 10 টাকা মানে কটা 1 টাকা? 10 টাকা মানে কটা 1 টাকা স্যার? 10 টাকা মানে 10টা 1 টাকা। তুমি যদি 100 টাকা ভাঙাও কটা 5 টাকা পাবে? 100 টাকা ভাঙালে কটা 5 টাকা পাবো? 50টা। 50টা 5 টাকা? হ্যাঁ না, 100 টাকা খুচরো করে 50টা 5 টাকা দেবে? না স্যার 20টা। 5 20 100। আচ্ছা, 50 টাকা আমরা কি কি নোট দিয়ে বানাতে পারি? 50 টাকা আমরা কি কি নোট দিয়ে বানাতে পারি? 10 টাকার 5টা 5টা নোট। 10 টাকার নোট। স্যার স্যার দুটো 20 টাকা আর 10 টাকা। দুটো 20 টাকা আর একটা 10 টাকা। স্যার দুটো 10 টাকা আর একটা 20 টাকা। দুটো 10 টাকা আর একটা 20 টাকা। তাহলে 40 হলো তো। তিনটে 10 টাকা স্যার, আর একটা 20 টাকা, তিনটে 10 টাকা আর একটা 20 টাকা। না স্যার 20 মানে তো 20, 10 10 10 10 আর 10 যোগ করলে 20 হয়, 20 20 যোগ করলে হ্যাঁ স্যার তিনটে হবে, আমি ভুলে যাচ্ছি। স্যার আমি 40 40 হয়ে যাচ্ছে। 40 হলে হবে না, তাহলে আমরা অনেক রকম ভাবে 50 টাকা বানাতে পারি। আমরা দোকানে গেলে আমাকে 5টা 10টা 5 টাকা দিতে পারবে। কটা 5 টাকা দিবে? 10টা। 10টা। তাহলে আমরা এটাকে অঙ্কর মতো করে করলে হয় না? কেমন করে বলো তো? হ্যাঁ। 50 আমরা বানাবো কি করে? 50 আমরা বানাতে পারবো 5 গুণিত 10 দিয়ে। 50 আমরা হ্যাঁ। বানাতে পারবো 20 গুণিত 10, 20 গুণিত 2 যুক্ত 10, এটা করে পারবো না? হ্যাঁ স্যার। আর আর 10 গুণিত 5 করেও আমরা বানাতে পারবো, হ্যাঁ পারবো না? 2 গুণিত হ্যাঁ, স্যার। 2 গুণিত 25 করতে পারবো। হ্যাঁ, স্যার। 25টা পারবো না? হ্যাঁ স্যার। তাহলে এই ঘরটায় দেখো তো, একটা করা আছে, এই ঘরটায় একটা করা আছে, এই ঘরটায় একটা করা আছে, দুটো তোমাদের শুধু করতে হবে। এখানে কটা নোট রাখবে? স্যার আমি এখানে তিনটে 10 টাকা রাখবো, তারপর 4টে 5 টাকার কয়েন রাখবো। 5 টাকা 4টে রাখবো, ঠিক বলেছো। এটা একটা অপশন হলো। আর প্রথমে দুটো 10 টাকা রাখবো,
আর তারপর একটা 20 টাকা রাখবো। 20 টাকা রাখলাম। তারপর একটা 5 টাকা রাখবো। দুটো 5 টাকা রাখবো। স্যার একটা 5 টাকা রাখবো। হ্যাঁ, আর একটা একটা 5 টাকা কয়েন রাখবো, আর দুটো 1 টাকা কয়েন রাখবো, আর 2 টাকার একটা কয়েন রাখবো। 2 টাকার একটা কয়েন, দুটো 2 টাকার কয়েন, একটা 1 টাকার কয়েন। হ্যাঁ। তাহলে অনেক রকম ভাবে 50 টাকা ভাঙানো যায়। তেমনি 100 টাকা ভাঙানো যাবে কি করে? 10টা 10 টাকার নোট, হ্যাঁ 20 টাকার নোট করা যাবে না? হ্যাঁ স্যার, স্যার বলছি 10টা 10 টাকার নোট, এই তো হয়েছে। তাহলে 5টা 20 টাকার নোট, তাহলে একটা 50 টাকার নোট, 20 টাকার দুটো নোট। তারপর দুটো 20 টাকার নোট, আর একটা 10 টাকার নোট। অনেক রকম ভাবে বানানো যাবে, তাই না বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এটা করো। এবার মেলায় রিতা 5 টাকার বাদাম ভাজা, 20 টাকা 50 পয়সার কাচের চুড়ি ও 21 টাকা 50 পয়সার জিলাপি কিনেছে। তাহলে স্যার এখানে এরকম অঙ্ক করতে গেলে আমরা উপরে লিখে দেবো টয়াকার কয়াকার। কি লিখবো? প্রথমে টাকা লিখবো, পয়সা। দিয়ে দিয়ে টাকাটাকে 20 লিখবো। 5 টাকার একটা বাদাম কিনেছে, 20 টাকার কিনেছে, 20 টাকার কিনেছে কাঁচের চুড়ি, 20 টাকা 50 পয়সার, আর 21 টাকা 50 পয়সার জিলাপি। হ্যাঁ স্যার, 5 টাকায় 00 পয়সা লিখুন। হ্যাঁ, পয়সা লিখবো। তাহলে কি হলো? 5 এখানে 0, 5 5 10 0, 10 লিখে দিলাম 100 পয়সা। 10 100, আর 1 6, আর 2 মোট 43, আর 100 পয়সা কত টাকা হয়? 1 টাকা। তাহলে 46 আর 1 যোগ করলে 47, মোট 47 টাকা খরচ করেছে। হ্যাঁ, তুমি তাহলে ভালোই অঙ্ক পাচ্ছ তো। তুমি এরকম অঙ্ক হিসেব করো হাট বাজারে গিয়ে। হ্যাঁ স্যার, স্যার এই অঙ্কগুলো আমার করা হয়ে গেছে, তাই পাচ্ছি। গুড বয়। এই অঙ্কটা করো তো দেখি, যোগটা। এই অঙ্কটা হচ্ছে যে মানব 10 টাকা 50 পয়সা বাদাম, 25 টাকা 50 পয়সা চীনামাটি রবীন্দ্রনাথ ঠাকুর ও 12 টাকা 50 পয়সা দামের একটা বাঁশি কিনেছে। মানব মোট, তাহলে স্যার প্রথমে টাকা লিখবো আর পয়সা লিখবো, দিয়ে 50 50 50 আর 50 যোগ করলে 100, আর 150, আর 5 আর 2 2 আর 5 আর 2 7 হয়, আর 1 2 3 1 2 4, 4 মোট 47, আর 150 পয়সা সমান মানে 1 টাকা 50 পয়সা। তাহলে এখানে 48 টাকা 48 টাকা 50 পয়সা। গুড, ঠিক আছে, খুব ভালো শিখেছো। ঠিক আছে, স্যার ওটাকে আমরা 48.5 টাকাও বলতে পারি। একদম ঠিক, ওটাকে আমরা 48.5 টাকা বলতে পারি। ভেরি গুড। এখানে দেখো তো, তারপরে বাড়ি ফেরার সময় বাড়ি ফেরার সময় ওরা দুজন নাগরদোলায় চড়েছে, প্রত্যেকের 8 টাকা করে লেগেছে, দুজনে মোট কত টাকা দিয়েছে? তাহলে স্যার, তাহলে 8 গুণ 2 সমান 16 টাকা দিয়েছে। 16 টাকা। আচ্ছা, 16 টাকা তুমি কিভাবে দেবে? কিসের নোট দেবে? 16 টাকা আমি একটা 10 টাকার নোট দেব, একটা 5 টাকা কয়েন দেব, ও 1 টাকার হচ্ছে যে একটা কয়েন দেব। গুড বয়, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ভেরি গুড, খুব ভালো অঙ্ক পাচ্ছ। ভেরি গুড। ঠিক আছে স্যার। শিবম বলো। শিবম 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 শিবম, কথা শোনা যাচ্ছে তোমার? শিবম, স্পিকারটা অন করো। স্পিকারটায় হাত দিয়ে দিয়েছো। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। এই অঙ্কটা করো তো দেখি। শোনা যাচ্ছে না স্যার, আপনার কথাটা শোনা যাচ্ছে না।
এবার দেখো তো, শুনতে পাচ্ছ? স্যার একের অঙ্কটা করো, একেরটা। স্যার শুনতে পাচ্ছি না। একের অঙ্কটা করো, এই অঙ্কটা করো। বাবা বাজারে গিয়ে 50 টাকা আম, স্যার 50 পয়সার মাছ কিনেছে। স্যার মাছ 20 টাকার আলু 20 টাকার 20 টাকা 50 পয়সার কাঁচা আনাজ কিনেছে। এবার যোগ করো, আমি কটা 50 হিসেব আছে? করে দেখি বাবা কত খরচ করেছে। এটা যোগ করো। 50 আর 50 কত হয়? 50 শূন্য বসে যাবে, পাঁচ পাঁচে এখানে 10 বসবে, গুড। এবার এটা বলো। শূন্য বসবে, এখানে 7 আর 2 9 হবে। হ্যাঁ, তার মানে ক টাকা হলো? 90 আর 100 পয়সা মানে 1 টাকা, তাহলে 91 টাকা হয়ে গেল। 91 টাকা। ক টাকা হলো? 91। তুমি 91 টাকা খরচা করতে গেলে কোন নোট কটা দেবে? 91 টাকা দিতে গেলে কি কি নোট দেবে? তাহলে বলো, একটু বলো। 91 হিসাব টাকা করে দিতে গেলে তুমি ক টাকার নোট দেবে আমি দোকানদারকে? হিসাব করে দেখি বাবা 91 টাকার খরচ করেছে। হ্যাঁ, কিন্তু 91 টাকাটা বাবা ক টাকার নোট দিয়ে দেবে? হ্যাঁ স্যার, হুম। আপনার কথাটা শোনা যাচ্ছে না। না, আমি বলছি যে বাবা 91 টাকাটা কিভাবে দেবে দোকানদারকে? একটা 100 টাকার নোট দিলে হবে? একটা 100 টাকার নোট দিয়ে 9 টাকা ফেরত দিলে হয়ে যাবে। কথাটা একদম শোনা যাচ্ছে না স্যার, আপনার কথাটা। আচ্ছা আচ্ছা, ওখানে কিছু গন্ডগোল হচ্ছে। ঠিক আছে, আমি কেটে দিয়ে আবার আবার হাত তুলতে বলুন। আবার তোলো, শিবম হাত তোলো। শিবম হাত তোলো তো। শিবম শুনতে পাচ্ছ? হাত তোলো। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছ? দেখো তো কথাটা শোনা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার, আচ্ছা, তাহলে এবার এই 91 টাকাটা কিভাবে বাবা দেবে? ক টাকার নোট দেবে দোকানদারকে? স্যার দেখা যাচ্ছে না। দোকানে দিতে গেলে ক টাকার নোট দেবো আমি? স্যার দেখা যাচ্ছে না। এই তো এবার বলো, দেখা যাচ্ছে, বলো বলো। না, দেখো দেখতে পাবে। 91 টাকা দেবো আমি তোমাকে, তো ক টাকার নোট দেবো তোমাকে? কত টাকার নোট দেবো বলো? তোমাকে 91 টাকা দিলে কত টাকার নোট দেবে তোমাকে? ভেঙে বলো পয়সা। 50 টাকার নোট দিতে পারি না আমি? একটা 50 টাকা দেবো, আর কত দেবো? ভেঙে বলো, হ্যাঁ। একটা 50 টাকা দিল। আর 2 দুটো 20 টাকার নোট দেবো, তাহলে কত হলো? হ্যাঁ। 90 টাকা হলো। আর 1 টাকা 1 টাকার খুচরো দিয়ে দেবো। আর আমার হ্যাঁ। কাছে যদি খুচরো না থাকে, তাহলে বলবো 100 টাকা নাও, 100 টাকার নোট দেবো, নিয়ে বলবো আমাকে 9 টাকা ফেরত দাও। কারণ 100 থেকে 9 বাদ দিলে 91 হয়। কি বুঝতে পেরেছো হ্যাঁ। শিবম? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এরকম ভাবে টাকার অঙ্কগুলো করবে। হ্যাঁ, একটু প্র্যাকটিস করবে। বাজার থেকে যখন বাবা কিংবা মা আসবে, বলবে মা কি কি কিনেছো? স্যার বলো। আমার পরীক্ষা শেষ হয়নি, আমার গণিত পরীক্ষা হলো, এরপর পরিবেশ পরীক্ষা হবে। পরিবেশ পরীক্ষা বাকি আছে? হ্যাঁ ওই স্যার। আগের যে কোশ্চেনগুলো দিয়েছি ওইগুলোই পড়বে তোমার, তার বাইরে পড়বে না। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওগুলো একটু প্র্যাকটিস করো, অসুবিধা নেই, সব পারবে দেখবে। ঠিক আছে। ঠিক আছে, তুমি একটু পরিবেশটা পড়ে নেবে। হ্যাঁ, আমি দেখছি তারপর। তোমাকে অঙ্কের কোশ্চেন বেশি ধরবো না। ঠিক আছে? অনিক বলো, অনিক। 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 স্যার হ্যাঁ, 2 এর অঙ্কটা করো।
কাছে 50 পয়সা আছে। হুম। আমি 50 পয়সার একটা পেন্সিল, 12টার খাতা কিনেছি। হুম। সে খাতা এবং পেন্সিল জোট হবে। হ্যাঁ, তাহলে আমি মোট খরচ করেছি কত, মানে ক টাকা আমার চলে গেল সেটা আগে যোগ করে নাও। তাহলে আমি খরচা করেছি দেখো এখানে 3 টাকা 50 পয়সা আর 12 টাকা। তাহলে 12 টাকা মানে 12 টাকা 00 পয়সার খাতা কিনেছি, আর 3 টাকা 50 পয়সা মানে 3.5 টাকার আমি পেন্সিল কিনেছি। তাহলে মোট কত হলো? সে 15টাটা 50 পয়সা। হ্যাঁ, এবার এটা গেল খরচ, আর আমি নিয়ে গেছিলাম কত? আমি নিয়ে গেছিলাম 50 টাকা 50 পয়সা। তাহলে আমার খরচ হলো কত? 15 টাকা 50। এটা বিয়োগ করবো না যোগ করব? সে বিয়োগ। বিয়োগ। তাহলে আমি য টাকা নিয়ে গেছিলাম, পকেটে আমার যত টাকা ছিল তার থেকে তো 15 টাকা 50 পয়সা কমে গেল, সেই জন্য এখানে বিয়োগ হলো। এবার 50 থেকে 50 বাদ দিলে 0 পয়সা। এবার 80 থেকে 15টা বাদ দাও, কত হবে বলো? সে 65 টাকা 00 পয়সা। হ্যাঁ, এটা হবে 65 টাকা 00 পয়সা, বা 65 টাকা ডাইরেক্ট লিখে দেবো 65 টাকা। তাহলে এখানে কোশ্চেনটার অ্যান্সার যখন লিখবো পরীক্ষায় তখন লিখবো অতএব আমার কাছে, আর কি লিখবো? আমার কাছে আর 65 টাকা রইল এবং 15 টাকা। আমার কাছে 65 টাকা রইলো। বুঝতে পারলে? 65 টাকা রইলো হয়ে গেল। তিনেরটা দেখো তো পাচ্ছ কিনা। গোপার দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিল। তাহলে আগে লিখে নাও, গোপার দাদু ক টাকা দিল? 40 টাকা 50 পয়সা দিল। ঠিক আছে, তাহলে এইখানে লিখবো গোপার দাদু 40 টাকা 50 পয়সা দিল। এবার গোপা কি কি করেছে? খরচ করেছে। খরচ কোনটা কোনটা? গোপা 60 টাকা 50 পয়সার ফুচকা খেয়েছে। আহা, কি টেস্টি ফুচকা! 5 টাকার আলু কাবলি খেয়েছে। মাখা চটপটি খেয়েছে, খুব ভালো। তাহলে এখানে লিখবো 7 টাকা ফুচকা খেয়েছে, 7 টাকা 8 আনা বা 50 পয়সার, আর 5 টাকার আলু কাবলি, 5 টাকা পয়সা লাগেনি সেই জন্য 0 0। তাহলে আমার মোট ক টাকা খরচা হলো? যোগটা করো। স্যার 12 টাকা 50 পয়সা। তাহলে এবার আমার কাছে ক টাকা দিয়েছিল দাদু? 40 টাকা 50 পয়সা। খরচা কত হলো? 12 টাকা 50 পয়সা। তাহলে 40 টাকা 50 পয়সা থেকে 12 টাকা 50 পয়সা বিয়োগ করব। 50 পয়সায় বিয়োগ করলে 0 হয়ে গেল। 40 থেকে 12 বাদ দিলে কত হবে? 0 থেকে 2 বাদ দিলে 8, 4 থেকে 1 বাদ দিলে 3। বলো। সে 28 টাকা। 28 টাকা। তাহলে এখানে অতএব গোপার কাছে, অতএব গোপার দুপারটা এখন 28 টাকা। বাহ, খুব ভালো, ভেরি গুড। ঠিক আছে, আগের অঙ্কগুলো বুঝতে পেরেছো? ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, ঘনক, এগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকো। অনেক বেশি বেশি করে পড়াশোনা করবো আমরা, আস্তে আস্তে বাড়াবো। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, উমা সালমা, কিছু কোশ্চেন আছে তোমার? উমা সালমা, হ্যাঁ স্যার। কোশ্চেন আছে কিছু? না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে শেষ করব। আজকের মতো এখানে বাই বাই, গুড নাইট। গুড নাইট স্যার। ঠিক আছে।